আজকে আমাদের টপিক হচ্ছে সংঘর্ষ। আমাদের পড়া শেষ, সিলেবাস রিভাইজ করতে করতে মানে আমি রিভাইজ চ্যাপ্টার ধরেই করতাম, কেন যেন টপিক ধরে করা হচ্ছে আর কি। টপিক ধরেই করো আপাতত। সংঘর্ষ সংঘর্ষ সম্পর্কে আজকে সমীকরণগুলো দেখি আর কয়েকটা ম্যাথ দেখি, দুই একটা। সংঘর্ষের সংজ্ঞা যদি বলি, আমরা লিখে নিবা, হ্যাঁ, তোমাদের বইতে সুন্দর করে লেখা নাই। সংঘর্ষের সংজ্ঞা ইন্টারমিডিয়েটের বই আছে, আমি ওদেরকে আজকে এটাই পড়াইছি। তো সংঘর্ষের সংজ্ঞা যদি আমরা বলি, সংঘর্ষ কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো খুব বড় বল খুব কম সময়ের জন্য ক্রিয়া করলে, মানে যে ঘটনার মধ্যে খুব বড় একটা বল কাজ করে খুব অল্প সময়ের জন্য, সেই ঘটনাটাকে বলে সংঘর্ষ। ঘটনাটি সংঘর্ষ। দুইটা শর্ত, দুইটাই খুব খুব বড় বল হইতে হবে, খুব অল্প সময় হইতে হবে। বড় বল আসলে এরকম নির্দিষ্ট সংজ্ঞা নাই, হয়তো 100 নিউটন 200 নিউটন, কিন্তু সময়ের ব্যাপারে নির্দিষ্ট করে বলা যায় এটা 1 সেকেন্ডের চাইতে অনেক অনেক ছোট। 1 সেকেন্ডের চাইতে বড় হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের চাইতে অনেক অনেক ছোট। এরকম যদি কোনো সময় থাকে, সময়ে কোনো বল ক্রিয়া করে, তখন সেই ঘটনাটাকে আমরা সংঘর্ষ বলবো। খুব বড় বল খুব কম সময়ের জন্য যদি ক্রিয়া করে, তখন ঘটনাটা সংঘর্ষ। এটা হচ্ছে সংজ্ঞা। হ্যাঁ, আমরা জানি কিরকম ঘটনাগুলা। m1 ভরের বস্তু u1 গতিতে চলতেছিল, m2 ভরের আরেকটা বস্তু এটা u2 গতিতে চলতেছিল। এক সময় এদের মধ্যে সংঘর্ষ হইল, দেখা হইল। কখন হবে? যদি u1টা u2 এর চাইতে বড় হয়, না হলে সংঘর্ষ হবে না। সামনেটা তো দূরে চলে যাবে, পেছনেটা পেছনে পড়ে থাকবে। পেছনেটার গতি বেশি হইলে সামনেটাকে গিয়ে ধাক্কা দেবে। এই যে ধাক্কাটা দিল, এটাই হচ্ছে সংঘর্ষ। এই ঘটনাটা নিয়ে আমাদের কাজ। তারপরে কি হয়? তারপরে এমন ভরের বস্তুটা v1 গতিতে চলতে থাকে, আর m2 ভরের বস্তুটা v2 গতিতে চলতে থাকে। আর সংঘর্ষ যে এরকম পিছে পিছে হবে এমন কোনো কথা নাই, মুখোমুখি হইতে পারে। মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি যে যদি দুইটা বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, তো তখন আমাদের সাবধানতা হচ্ছে, যেহেতু দুইটাই বেগ, প্রথম বস্তুর বেগ u1, দ্বিতীয় বস্তুর বেগ u2, আমরা যখন লিখবো তখন মনে করো এটা যদি 5 দেওয়া থাকে, এটাও যদি 5 দেওয়া থাকে, তখন u1 কে যদি 5 মিটার পার সেকেন্ড লিখি, u2 কিন্তু চলে আসছে, u2 কিন্তু 5 লেখা যাবে না। বলো তো কি লিখতে হবে? আবার বলি, মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে একটা বেগকে যদি প্লাস বলি, আরেকটা বেগকে মাইনাস বলতে হবে, কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যদি ডান দিককে প্লাস ধরে নেই, u1 এর গতিটাকে প্লাস বলি, তাহলে u2 এর গতি মাইনাস হবে, কারণ দিক বিপরীত, দিকটা বিপরীত। এই জিনিসটা যদি মাথায় না রাখো, তাহলে কিন্তু হিসাবটা ভুল হয়ে যাবে। বলতো মাইনাস কেন লিখেছি কাজী আরিশা?
শাইলা বলবা 21 বলো। জি স্যার, বলি আমি। দিক বিপরীত দিকে, তাই মাইনাস দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের বেগ একটা ভেক্টর রাশি, দিক রাশি, তো একটা যদি ডান দিকে হওয়ার কারণে পজিটিভ হয়, আরেকটা বাম দিকে যেহেতু আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি তাই না বিপরীত দিকে, এই জন্য মাইনাস হবে। যদি এই যে উপরের যে ছবিটা এখানে যদি হইতো দুইটাই যদি 5 হইতো, তখন কিন্তু দুইটাই প্লাস লিখতাম, আমরা U1 ও প্লাস লিখতাম, U2 ও প্লাস লিখতাম, কারণ দুইটাই একই দিকে, বিপরীত দিকে না। এটা মাথায় রেখে কাজ করতে হবে। যদি এটা না করো তাহলে রেজাল্ট কেমন হবে আমরা একটু দেখি। যদি আমরা এই ভুলটা করি তাহলে আমাদের রেজাল্ট কেমন হবে দেখি। মনে করো একটা 5 কেজি ভরের বস্তু ডান দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, আরেকটা 10 কেজি ভরের বস্তু ডান দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তাহলে সংঘর্ষ হবে। আমি বলে দিলাম সংঘর্ষের পরে এরা সংযুক্ত থাকবে, এরা সংযুক্ত থাকবে মানে একসাথে আটকে যাবে, সংযুক্ত থাকবে, সংঘর্ষের পরে বেগ একই হবে, বলে দিলাম। আবার একই ঘটনা যদি এরকম ঘটে, 5 কেজি ভরের বস্তুটা যে দিক থেকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 কেজি ভরের যে বস্তুটা আছে সেটা বিপরীত দিক থেকে আসতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তো একই ঘটনা যদি ঘটে যে এই সংঘর্ষটা হওয়ার পরে বস্তু দুইটা আটকে যাবে, সংযুক্ত হবে বলতে আটকে যাবে, আটকে যায়, তাহলে দুই ঘটনায় শেষ বেগ ভিন্ন হবে, দুই ঘটনায় শেষ বেগ ভিন্ন হবে, মান যদিও মনে হচ্ছে একই রকম কিন্তু ফলাফল ভিন্ন হবে। আমরা একটু করে দেখি, তোমাদেরকে আরেকটু কঠিন ম্যাথ করতে দেবো, আমি এটা নিজে নিজে করি। এটার ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করেই শেষ বেগ বের করে ফেলতে পারি, শেষ বেগ কত এটা বের করে ফেলতে পারি। এখানেও শেষ বেগটা কত ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করে বের করে ফেলতে পারি। কি হবে? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 একসাথে v। যদি একসাথে চলে তাহলে আমরা সমীকরণগুলো এইভাবে লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। দুইটার ক্ষেত্রে সমীকরণ একই, কিন্তু মান যখন বসাবো তখন এইটা যদি প্লাস হয় এইটাও প্লাস, u1 প্লাস u2 ও প্লাস, কিন্তু এখানে কি u1 যদি প্লাস ধরি তাহলে u2 অবশ্যই মাইনাস ধরতে হবে, -5 বলতে হবে, কারণ বিপরীত দিকে। এবার আমরা মানটা বসাই, পার্থক্যটা দেখি যে v এর মানের পার্থক্য কত হয়। m1 u1 5 10 50 প্লাস m2 10 আর 5 50, এই পাশে 5 আর 10 15 v, তাহলে এই পাশে 100, 100 কে 15 দিয়ে ভাগ করলে v ইকুয়াল 100 ডিভাইডেড বাই 15 মিটার পার সেকেন্ড, এটা হবে রেজাল্ট। এবার এখানে কি হবে? এখানে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। u1 কে যেহেতু আমরা পজিটিভ বলছি তাহলে 5 10 50 ঠিক আছে, এখানে 50 ঠিক আছে, কিন্তু যখন বিপরীত দিক থেকে সংঘর্ষ হয়েছে এই 5টা কিন্তু -5, তো -5 আর +10 গুণ করলে তখন -50 হয়ে যাবে, -50 হয়ে যাবে। তো এইখানে একটা ভর 5 কেজি আর একটা ভর 10 কেজি, তাহলে 15 ভি, বাম পাশে হয়ে যাবে 0 আর ডান পাশে হয়ে যাবে 15 ভি, তার মানে ভি হয়ে যাবে 0। দুইটার বেগের মান একই ছিল কিন্তু দিক ভিন্ন হওয়ার কারণে বাম পাশের ঘটনার ক্ষেত্রে সংঘর্ষের পরে একটা বেগ পাওয়া গেছে পজিটিভ, আর ডান পাশের ঘটনার ক্ষেত্রে বস্তু দুটো থেমে গেছে।
বিশাল পরিবর্তন রেজাল্টের ক্ষেত্রে। এই জন্য প্লাস মাইনাসটা সবসময় মনে রাখতে হবে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে ঘটনা দুটো ঘটলো, এই ঘটনা দুটার ক্ষেত্রে কোন ঘটনাটা, কোন সংঘর্ষটা স্থিতিস্থাপক আর কোন সংঘর্ষটা অস্থিতিস্থাপক বের করতে পারবা? স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ মনে আছে? মনে নাই? স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, যদি সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হয় তাহলে সেটাকে বলে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে বলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা আমাদের দুইটা যে সংঘর্ষ হয়েছে এটা আমরা চেক করে দেখি যে আমাদের সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। চেক করার তো জন্য এটাই কি শক্তির সংরক্ষণশীলতা? এটা আসলে গতিশক্তির সংরক্ষণশীলতা। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে শুধু গতিশক্তির সংরক্ষণশীলতা। স্মৃতিশক্তি থাকতে পারে, অন্য কোনো শক্তি থাকতে পারে, আমরা শুধু গতিশক্তির সংরক্ষণশীলতার কথা বলতেছি আপাতত। তো গতিশক্তিটা সংরক্ষণশীল কি না, তার মানে সংঘর্ষের আগে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার গতিশক্তি ছিল, এরকম হাফ এম ভি স্কয়ার এভাবে আমরা বের করি, মনে আছে তোমাদের নিশ্চয়ই। আমরা বের করে দেখবো যে সংঘর্ষের আগের গতিশক্তির যোগফল আর সংঘর্ষের পরের গতিশক্তির যোগফল সমান হয় কিনা। সমান যদি হয় তাহলে সংঘর্ষটা স্থিতিস্থাপক, সমান যদি না হয় তাহলে অস্থিতিস্থাপক। তাহলে পূর্বে গতিশক্তি কত ছিল এটা একটু চেক করে দেখি। এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হাফ ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তির যোগফল। যদি আমরা এটা করি তাহলে কত হয় রেজাল্ট? টেন স্কোয়ার গুণন 5 ভাগ 2, প্রথমে হচ্ছে 250, তারপরে হচ্ছে 5 স্কোয়ার, পরে হচ্ছে 125, যোগ যদি করি 375 জুল। তো আমাদের যে প্রথম ঘটনাটা, এর ঘটনার পূর্বের গতিশক্তি হচ্ছে 375 জুল। এটা একটু লিখে রাখি, 375 জুল। ওকে, এটা হচ্ছে ঘটনার পূর্বের গতিশক্তি। আমরা এখন চেক করে দেখবো যে ঘটনার পরে গতিশক্তি 375-এর সমান আছে কিনা। 375 জুল, শক্তির একক জুল জানি আমরা। এবার ঘটনার পরে গতিশক্তি কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে হচ্ছে m1 প্লাস m2, যেহেতু ভি একটাই তাহলে এইভাবে সরাসরি করে দিলেই হবে। আমরা মানটা বসায় দেই। m1 m2 যোগফল হচ্ছে 15 ভাগ 2, আর ভি হচ্ছে 100/15 গুণন 100/15 স্কোয়ার, 333। এখানে আসে 333 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংঘর্ষের পরে গতিশক্তি কমে গেছে। যেহেতু গতিশক্তি কমে গেছে, 333 ছিল, আমি একটা শূন্য কম দিয়েছি। গতিশক্তি যেহেতু কমে গেছে, ইকুয়াল হয় নাই, সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি ইকুয়াল হয় নাই, তাহলে এই সংঘর্ষটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর ডান পাশেরটার ক্ষেত্রে স্পষ্ট অস্থিতিস্থাপক, কারণ হচ্ছে সংঘর্ষের আগে তো একটা এনার্জি পাওয়া যাবে,
কিন্তু সংঘর্ষের পরে শূন্য দিয়ে গুণ করতে হবে, সংঘর্ষের পরে তো শূন্য, তাহলে এখানেও সংঘর্ষটা অস্থিতিস্থাপক। তোমাদেরকে আমি একটা কনক্লুশন দিতে চাচ্ছি, যখনই তোমরা এটা লিখে নাও, শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, যখনই কোনো সংঘর্ষে বস্তুদ্বয় আটকে যাবে, এটা হচ্ছে শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, যখনই কোনো সংঘর্ষে বস্তুদ্বয় আটকে যাবে, তখনই অবশ্যই সংঘর্ষটি অস্থিতিস্থাপক হবে। তোমরা বারবার করে দেখো, উত্তর একই পাবা, সংঘর্ষটি অস্থিতিস্থাপক হবে। আটকে গেলে অস্থিতিস্থাপক হবে, যখনই বলবে আটকে গেছে, বোর্ডে যদি এরকম প্রশ্ন দেয় আটকে গেছে, তোমাকে চেক করতে বলে যে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তুমি তখন উত্তর আগেই জেনে গেছো, মনে মনে উত্তর জেনে গেছো, এবার অঙ্কটা করে দেখবা যে অস্থিতিস্থাপক রেজাল্ট দেখাইতে পারো কিনা। ওকে, এবার হচ্ছে তোমাদের জন্য যে সমীকরণগুলো ছিল, সংঘর্ষের পরে শেষ বেগ v1 আর সংঘর্ষের পরে শেষ বেগ v2, এই দুটো সমীকরণ কার কার মুখস্থ আছে? আমি লিখে দিছিলাম v1টা। মুখস্থ করছো কেউ? মো v1 v2 এর সমীকরণ বলো। সংঘর্ষের পরে বস্তুর শেষ বেগ, প্রথম বস্তু শেষ বেগ, দ্বিতীয় বস্তু শেষ বেগ। কে বলবে? নাবিহা বলবে, নাবিহা বলো, ও তো বলতেছে না। নাবিহা, তারপরে কে আছে? এই রূপু বলো, রূপু। v1 হবে হলো m1 minus m2 divided by m1 plus m2 plus 2m2 divided by m1 plus m2. এখানে কত আছে? স্যার মনে নেই। এখানে আছে হচ্ছে u1 আর এখানে আছে u2। যখন 1 বের করব তখন এখানে 1, এখানে 2, আর এখানে m2 m1 প্লাস m2। ওকে, 2 নাম্বারটা কে বলবে? সুমাইয়া বলো। সুমাইয়া, v2 এর বেগ বলো, সমীকরণটা বলো। স্যার আমার সমীকরণটা মনে নেই। স্যার আমি বলি, হ্যাঁ, শাইলা বলো। m2 মাইনাস m1, স্যার উপরে হবে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস, আর স্যার নিচে হবে হচ্ছে m1 প্লাস m2 নিচে। আচ্ছা, এই পাশেরটাতে হবে হচ্ছে প্লাস, উপরে হবে 2m1 u1। আচ্ছা, আর আর নিচে নিচে হবে m1 প্লাস m2। m1 প্লাস m2। আচ্ছা, সমীকরণগুলো যারা এখন মুখস্থ হয় নাই, তোমরা তো এসএসসি পাস করে ফেলবা কয়েকদিন পরে, মুখস্থ করতে হবে।
এখন আমি এই সমীকরণ দুইটা 1 মিনিট ধরে মুখস্থ করো। আমি এই সমীকরণ দুইটা দিয়ে দুইটা ম্যাথ তোমাদের সামনে করতেছি। ভরের পার্থক্যের কারণে সংঘর্ষের ফলে বেগের কিরকম পরিবর্তন হয় সেটা একটু দেখবো আর কি। আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো পারবা, মুখস্থ রাখছো, আর আমি কালকে তো বলেও দিয়েছি। এই ভূমিকম্পের সময় কে কে ক্লাসে বুঝতে পারছো? ক্লাসের টাইমে ভূমিকম্প কে কে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছিলাম। প্রভা, তোমাদের বাসা কি 6-7 তলা উপরে? জি স্যার। হ্যাঁ, আমি তো মনে হচ্ছিল পড়ে যাবো, চেয়ার নড়তেছিল। নিচের দিকে যারা, তারা মনে হয় বুঝতে পারে না। আমার বাসায় কিছুই হয়নি। তুমি কয় তলায় থাকো? দোতলা। দোতলায় এত বোঝা যাবে? আমরা উপরে থাকি, সব বুঝতে পারি। একদম বাতাস উড়ায় নিয়ে যায় ভূমিকম্পের সময়, একদম মনে হচ্ছিল যে পড়ে যাবো চেয়ার থেকে। আচ্ছা, আমাদের এই সমীকরণগুলো মুখস্থ তো থাকতেই হবে। মুখস্থ করা ছাড়া আমরা ভালো নাম্বার পাবো না। এখন এই সমীকরণগুলো সত্য হইল যখন সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে, না হলে কিন্তু এই সমীকরণগুলো তুমি ব্যবহার করতে পারবা না। কোন একটা সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয়, আমরা আগে যেগুলো দেখাইছিলাম, দুটো বস্তু আটকে গেছে এইসব ইত্যাদি ইত্যাদি যদি বলে, তাহলে তো সরাসরি বাদ। অন্য ক্ষেত্রেও যদি আমাদেরকে বলে না দেয় যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, তাহলে এটা ব্যবহার করার অনুমতি নাই। যদি বলে দেয়, তখনই শুধু এই সমীকরণগুলো ব্যবহার করতে পারবো, মনে রাখবা। এখন মনে করো আমাদের সমীকরণগুলো তুমি পেজের উপরে লিখো, 2 পেজের উপরে 2টা লেখো, তাহলে সুবিধা হবে, নিচে নিচে হিসাব করতে সুবিধা হবে। আমার 5 আচ্ছা 100 গ্রামের একটা বল, একটা 100 গ্রামের বল, 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি একটা বল, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। বলতে আমি ঢিল মারলাম আর কি, 10 মিটার পার সেকেন্ড বেগে আমি ছুড়ে মারলাম একটা ওয়ালের মধ্যে। এই ওয়ালটার ভর বলে দিলাম যে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 কেজি, 10 টু দি পাওয়ার 10 কেজি, বিশাল একটা ভর। তো প্রশ্ন হচ্ছে যে এই যে বলটা ছুড়ে দিলাম, এখানে একটা সংঘর্ষ হবে বলের সাথে ওয়ালের। সংঘর্ষের পরে বলের বেগ কত হবে? বলের বেগ কত হবে? সংঘর্ষটা স্থিতিস্থাপক বলে দিলাম যে আমাদের কোনো শব্দ উৎপন্ন হয় নাই, কোনো কিছু হয় নাই, কোনোভাবে শক্তি নষ্ট হয় নাই, তাহলে বলের বেগ কত হবে? তুমি বলকে প্রথম বস্তু যদি বলো, তাহলে এই সমীকরণে বসায় দিলে হয়ে যাবে। এই সমীকরণে বসায়া বলের বেগটা বের করো, দেখো কত হয়। ক্যালকুলেটরে মানগুলো বসাইলেই বের হয়ে আসার কথা।
আচ্ছা, প্রথম বস্তু শেষ বেগ বের করবো। যারা করতেছো করো, আমি আরেকটু অপেক্ষা করি রেজাল্ট শোনার জন্য। কে শেষ করতে পারছো? আচ্ছা, আমি মানগুলো লিখি, তোমরা যারা করতেছো করো। M1 আমরা এই বলের ভর ধরলাম M1, তাহলে M1 হচ্ছে 0.1 কেজি, আর M2 হচ্ছে 10 টু দি পাওয়ার 10 কেজি। U1 হচ্ছে বলটার বেগ 10 মিটার পার সেকেন্ড। U2 এখানে ওয়াল তো স্থির থাকে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি যে আঘাত পাওয়ার পরেও, আচ্ছা, ওয়ালের বেগ নিয়ে এখানে টেনশন না করলেও চলবে, আমরা V1টা নির্ণয় করতেছি, V1টা নির্ণয় করতে চাই, আমাদের V2 নিয়ে টেনশন নাই। এখন মানগুলো যদি আমরা বসায় দেই, দেখো M1 হচ্ছে 0.1 মাইনাস M2 হচ্ছে 10 টু দি পাওয়ার 10, নিচে 0.1 প্লাস 10 টু দি পাওয়ার 10। U1 এর মান দেওয়া আছে 10, আর এখানে U2 যেহেতু শূন্য, ওয়ালের বেগ শূন্য, তাহলে এইটুকু অংশ শূন্য হয়ে যাবে। আমরা যদি এই মানগুলো বসাই, তাহলে ফলাফল কত হবে দেখো তো। -10 ফলাফল হবে -10। ক্যালকুলেটর বসাইলে মানে একদম পুরোপুরি -10 চলে আসবে, -10 মিটার পার সেকেন্ড। এখন এই যে উত্তরটা পাইলা তুমি, বলবা কিভাবে উত্তরটা, বলবা কিভাবে? রেজাল্টের সাথে একটা স্যার মন্তব্য করতে বিপরীত হবে না? দিকে 10 মিটার পার সেকেন্ড দিয়েছে। হ্যাঁ, বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড। আমাদের যে এই যে মাইনাস চিহ্নটা আসলো, এই মাইনাস চিহ্নটা বলতে হবে যে বল যেদিকে যাচ্ছিল আগে, এখন বিপরীত দিকে যাবে। আগে যাচ্ছিল ডান দিকে, এখন আঘাত পাওয়ার পরে বাম দিকে যাবে। এটা তোমাকে বলতে হবে যে সংঘর্ষের পরে বলটি পেছনের দিকে ফিরে আসবে, পেছনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসবে, 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসবে। এখন তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিব আমি, এইচডব্লিউটা লিখে নাও। এখানে 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এটা 5 গ্রাম, 5 গ্রাম মানে হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -3 কেজি, এত ভরের বস্তুকে আঘাত করলো। এখন তোমার কাছে জানবো আমি, আঘাতের পরে এই 5 গ্রাম ভরের বস্তুর বেগ কত, আর 5 কেজি ভরের বস্তুর বেগ কত। বেগ যেহেতু জানতে চাইছি, তাহলে দুইটা কথাই বলতে হবে, বেগের মানও বলতে হবে, বেগের দিকও বলতে হবে। যদি তুমি 5 কে প্লাস দাও আর দুইটা রেজাল্ট কি পজিটিভ আসে,
তাহলে 5 কেজি ভরের বস্তু যেদিকে যাচ্ছিল 5 গ্রাম ভরের বস্তু সেদিকেই যাবে, আর সংঘর্ষের পরে 5 কেজি ভরের বস্তু সেদিকেই যাবে। আর যদি কোনোটা নেগেটিভ আসে তখন বলবা যে বিপরীত দিকে যাবে, 5 কেজি ভরের বস্তু যেদিকে যাচ্ছিল এর বিপরীত দিকে যাবে। এই প্রশ্নটা উত্তর করে সাবমিট করবা, রেজাল্টটা ছবি তুলে পাঠাবা। আর তোমাদের প্র্যাকটিক্যালের কি অবস্থা বলো তো একটু, লেখা কতটুকু বাকি?